নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প শেষ কথা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প শেষ কথা। জীবনের প্রবহমান ঘোলা রঙের হজবরলর মধ্যে হঠাৎ যেখানে গল্পটা আপন রূপ ধরে, সদ্য দেখা দেয়, তার অনেক পূর্ব থেকেই নায়ক নায়িকারা পরিচয়ের সূত্র গেঁথে আসে। পিছন থেকে সেই প্রাক গাল্পিক ইতিহাসের ধারা অনুসরণ করতেই হয়। তাই কিছু সময় নেব আমি যে কে সেই কথাটাকে পরিষ্কার করবার জন্যে, কিন্তু নাম ধাম ভাড়াতে হবে, নইলে জানাশোনা মহলের জবাবদিহি সামলাতে পারবো না। কি নাম নেব তাই ভাবছি। রোম্যান্টিক নামকরণের দ্বারা গোড়া থেকেই গল্পটাকে বসন্ত রাগে পঞ্চম সুরে বাঁধতে চাইনে। নবীন মাধব নামটা বোধ হয় চলে যেতে পারবে। ওর বাস্তবের শ্যামলা রংটা ধুয়ে ফেলে করা যেতে পারত নবারুণ সেনগুপ্ত, কিন্তু তাহলে খাঁটি শোনাতো না। গল্পটা নামের বড়াই করে লোকের বিশ্বাস হারাতো। লোকে মনে করত ধার করা জামিয়ার পরে সাহিত্য সভায় বাবুয়ানা করতে এসেছে। আমি বাংলাদেশের বিপ্লবী দলের একজন। ব্রিটিশ সাম্রাজ্যের মহাকর্ষ শক্তি আন্দামান তীরের খুব কাছাকাছি টান মেরেছিল। নানা বাঁকা পথে সিআইডির ফাঁস এড়িয়ে এড়িয়ে গিয়েছিলুম আফগানিস্তান পর্যন্ত। অবশেষে পৌঁছেছি আমেরিকার খালাসির কাজ নিয়ে। পূর্ববঙ্গীয় জেদ ছিল মজ্জায়। একদিনও ভুলিনি যে ভারতবর্ষের হাত পায়ের শিকলে উখো ঘষতে হবে দিন রাত, যতদিন বেঁচে থাকি। কিন্তু বিদেশে কিছুদিন থাকতেই একটা কথা নিশ্চিত বুঝেছিলুম, আমরা যে প্রণালীতে বিপ্লবের পালা শুরু করেছিলুম সে যেন আতশবাজিতে পটকা ছোঁড়ার মতো। তাতে নিজের পোড়া কপাল পুড়িয়েছি অনেকবার, দাগ পড়েনি ব্রিটিশ রাজ রক্তে। আগুনের উপর পতঙ্গের অন্ধ আসক্তি। যখন সদর্পে ঝাঁপ দিয়ে পড়ছিলুম তখন বুঝতে পারিনি সেটাতে ইতিহাসের যজ্ঞানল জ্বালানো হচ্ছে না, জ্বালাচ্ছি নিজেদের খুব ছোট ছোট চিতানল। ইতিমধ্যে ইউরোপীয় মহাসমারোহের ভীষণ প্রলয় রূপ তার অতি বিপুল আয়োজন সমেত চোখের সামনে দেখা দিয়েছিল। এই যুগান্তর স্বাধীনী সর্বনাশাকে আমাদের খোড়ো ঘরের চণ্ডী মণ্ডপে প্রতিষ্ঠা করতে পারবো, সে দুরাশা মন থেকে লুপ্ত হয়ে গেল। সমারোহ করে আত্মহত্যা করবার মতো আয়োজন ঘরে নেই। তখন ঠিক করলুম ন্যাশনাল দুর্গের গোড়া পাকা করতে হবে। স্পষ্ট বুঝতে পেরেছিলুম, বাঁচতে যদি চাই আদিম যুগের হাত দুখানায় যে কটা নখ আছে তা দিয়ে লড়াই করা চলবে না। এ যুগে যন্ত্রের সঙ্গে যন্ত্রের দিতে হবে পাল্লা। যেমন তেমন করে মরা সহজ, কিন্তু বিশ্বকর্মার চেলাগিরি করা সহজ নয়। অধীর হয়ে ফল নেই। গোড়া থেকেই কাজ শুরু করতে হবে। পথ দীর্ঘ, সাধনা কঠিন। দীক্ষা নিলুম যন্ত্রবিদ্যায় ডেট্রয়েটে ফোর্ডের মোটর কারখানায়। কোনো মতে ঢুকে পড়লুম। হাত পাকাচ্ছিলুম, কিন্তু মনে হচ্ছিল না খুব বেশি দূর এগোচ্ছি। একদিন কি দুর্বুদ্ধি ঘটল, মনে হলো ফোর্ডকে যদি একটুখানি আভাস দিই যে আমার উদ্দেশ্য নিজের উন্নতি করা নয়, দেশকে বাঁচানো, তাহলে স্বাধীনতা পূজারী আমেরিকার ধন সৃষ্টির জাদুকর বুঝি খুশি হবে, এমনকি আমার রাস্তা হয়তো করে দেবে প্রশস্ত। ফোর্ড চাপা হাসি হেসে বললে, আমার নাম হেনরি ফোর্ড, পুরাতন ইংরেজি নাম। আমাদের ইংল্যান্ডের মামাতো ভাইরা অকেজো, তাদের আমি কেজো করব, এই আমার সংকল্প। আমি ভেবেছিলুম ভারতীয়কেও কেজো করে তুলতে উৎসাহ হতেও পারে। একটা কথা বুঝতে পারলুম, টাকাওয়ালার দরদ টাকাওয়ালাদেরই পড়ে। আর দেখলুম এখানে চাকা তৈরির চক্রপথে শেখা বেশি দূর এগোবে না।
এই উপলক্ষে একটা বিষয়ে চোখ খুলে গেল। সে হচ্ছে এই যে যন্ত্রবিদ্যা শিক্ষার আরও গোড়ায় যাওয়া চাই, যন্ত্রের মাল মশলা সংগ্রহ শিখতে হবে। ধরনী শক্তিমানদের জন্য জমা করে রেখেছেন তার দুর্গম জঠরে কঠিন পদার্থ, এই নিয়ে দিগ্বিজয় করছে তারা। আর গরিবদের জন্য রয়েছে তার উপরের স্তরে ফসল, হাড় বেরিয়েছে তাদের মাজরায়, চুপসে গেছে তাদের পেট। আমি লেগে গেলুম খনিজ বিদ্যা শিখতে। ফোর্ড বলেছে ইংরেজ অকেজো, তার প্রমাণ হয়েছে ভারতবর্ষে। একদিন হাত লাগিয়েছিল তারা নীলের চাষে, আর একদিন চায়ের চাষে। সিভিলিয়ানদের দল দপ্তরখানায় তকমা পড়া ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা করেছে, কিন্তু ভারতের বিশাল অন্তর্ভাণ্ডারের সম্পদ উদ্ঘাটিত করতে পারেনি। মানব চিত্তের কি প্রকৃতির! বসে বসে পাটের চাষির রক্ত নিংড়েছে। জামশেদ টাটাকে সেলাম করেছি সমুদ্রের ওপার থেকে। ঠিক করেছি আমার কাজ পটকা ছোড়া নয়, সিঁধ কাটতে যাব পাতালপুরীর পাথরের প্রাচীরে। মায়ের আঁচল ধরা বুড়ো খোকাদের দলে মিশে মা মা ধ্বনিতে মন্তর পড়ব না। আর দেশের দরিদ্রকে অক্ষম অভুক্ত অশিক্ষিত দরিদ্র বলেই মানব। দরিদ্র নারায়ণ বুলি দিয়ে তার নামে মন্তর বানাবো না। প্রথম বয়সে এরকম বচনের পুতুল গড়া খেলা অনেক খেলেছি। কবিদের কুমোর বাড়িতে স্বদেশের যে রাংতা লাগানো প্রতিমা গড়া হয় তারই সামনে বসে বসে অনেকে চোখের জল ফেলেছি। কিন্তু আর নয়, এই জাগ্রত বুদ্ধির দেশে এসে বাস্তবকে বাস্তব বলে জেনেই শুকনো চোখে কোমর বেঁধে কাজ করতে শিখেছি। এবার গিয়ে বেরিয়ে পড়বে এই বিজ্ঞানী বাঙাল কোদাল নিয়ে, কুড়ুল নিয়ে, হাতুড়ি নিয়ে দেশের গুপ্তধনের তল্লাশে। এই কাজটাকে কবির গদগদ কণ্ঠের চেলারা দেশমাতৃকার পূজা বলে চিনতেই পারবে না। ফোর্ডের কারখানা ঘর ছেড়ে তারপরে 9 বছর কাটিয়েছি খনিজ বিদ্যা শিখতে। ইউরোপের নানা কেন্দ্রে ঘুরেছি, হাতে কলমে কাজ করেছি, 2-একটা যন্ত্রকৌশল নিজেও বানিয়েছি। তাতে উৎসাহ পেয়েছি অধ্যাপকদের কাছে, নিজের উপরে বিশ্বাস হয়েছে। ধিক্কার দিয়েছি ভূতপূর্ব মন্ত্রমুগ্ধ অকৃতার্থ নিজেকে। আমার ছোট গল্পের সঙ্গে এইসব বড় বড় কথার একান্ত যোগ নেই, বাদ দিলে চলতো, হয়তো ভালোই হতো। কিন্তু এই উপলক্ষে একটা কথা বলার দরকার ছিল, সেটা বলি। যৌবনের গোড়ার দিকে নারী প্রভাবের ম্যাগনেটিজমে জীবনের মেরু প্রদেশের আকাশে যখন অরোরার রঙিন ছটার আন্দোলন ঘটতে থাকে, তখন আমি ছিলুম অন্যমনস্ক, একেবারে কোমর বেঁধে অন্যমনস্ক। আমি সন্ন্যাসী, আমি কর্মযোগী, এইসব বাণীর দ্বারা মনের আগলে শক্ত করে আঁটা ছিল। কন্যাদায়িকরা যখন আশেপাশে আনাগোনা করেছিল, আমি স্পষ্ট করেই বলেছি, কন্যার কুষ্ঠিতে যদি অকাল বৈধব্য যোগ থাকে তবেই যেন কন্যার পিতা আমার চিন্তা করেন। পাশ্চাত্য মহাদেশে নারী সঙ্গ ঠেকাবার বেড়া নেই, সেখানে আমার পক্ষে দুর্যোগের বিশেষ আশঙ্কা ছিল। আমি যে সুপুরুষ, দেশে থাকতে নারীদের মুখে সে কথা চোখের মৌন ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় শোনবার কোনো সম্ভাবনা ছিল না। তাই এ তথ্যটা আমার চেতনার বাইরে পড়েছিল। বিলেতে গিয়ে যেমন আবিষ্কার করেছি সাধারণের তুলনায় আমার বুদ্ধি বেশি আছে, তেমনি ধরা পড়েছিল আমাকে দেখতে ভালো। আমার এদেশি পাঠকদের মনে ঈর্ষা জন্মাবার মতো অনেক কাহিনীর ভূমিকা দেখা দিয়েছিল, কিন্তু হলপ করে বলছি, আমি তাদের নিয়ে ভাবের কুহকে মনের জমাট বাঁধতে দিইনি। হয়তো আমার স্বভাবটা কড়া, পশ্চিমবঙ্গের শৌখিনদের মতো ভাবালুতায় আর্দ্রচিত্ত নই। নিজেকে পাথরের সিন্দুক করে তার মধ্যে আমার সংকল্পকে ধরে রেখেছিলুম। মেয়েদের নিয়ে রসের পালা শুরু করে তারপরে সময় বুঝে খেলা ভঙ্গ করা, সেও ছিল আমার প্রকৃতি বিরুদ্ধ। আমি নিশ্চয় জানতুম যে জেদ নিয়ে আমি আমার ব্রতের আশ্রয়ে বেঁচে আছি, এক পা ফসকালে সেই জেদ নিয়ে আমার ভাঙা ব্রতের তলায় পিষে মরতে হবে। আমার পক্ষে এর মাঝখানে কোনো ফাঁকির পথ নেই। তাছাড়া আমি জন্ম পাড়াগি,
মেয়েদের সম্বন্ধে আমার সেকেলে সংকোচ ঘুচতে চায় না, তাই মেয়েদের ভালোবাসা নিয়ে যারা অহংকারের বিষয় করে আমি তাদের অবজ্ঞা করি। বিদেশে ভালো ডিগ্রি পেয়েছিলুম, সেটা এখানে সরকারি কাজে লাগবে না জেনে ছোটনাগপুরে চন্দ্রবংশ এক রাজার, মনে করা যাক চন্দ্রবীর সিংহের দরবারে কাজ নিয়েছিলুম। সৌভাগ্যক্রমে তার ছেলে দেবিকা প্রসাদ কিছুদিন কেমব্রিজে পড়াশুনো করেছিলেন। দৈবাত তার সঙ্গে আমার দেখা হয়েছিল জুরিকে। সেখানে আমার খ্যাতি তার কানে গিয়েছিল। তাকে বুঝিয়েছিলুম আমার প্ল্যান। শুনে খুব উৎসাহিত হয়ে তাদের স্টেটে আমাকে জিওলজিক্যাল সার্ভের কাজে লাগিয়ে দিলেন। এমন কাজ ইংরেজকে না দেওয়াতে উপরিস্তরের বায়ুমণ্ডল বিক্ষিপ্ত হয়েছিল। কিন্তু দেবিকা প্রসাদ ছিলেন ঝাঁঝালো লোক। বুড়ো রাজার মন টলমল করা সত্ত্বেও টিকে গেলুম। এখানে আসবার আগে মা আমাকে বললেন, বাবা ভালো কাজ পেয়েছ, এইবার একটি বিয়ে করো, আমার অনেক দিনের সাধ মিটুক। আমি বললুম, অর্থাৎ কাজ মাটি করো। আমার যে কাজ তার সঙ্গে বিয়ের তাল মিলবে না। দৃঢ় সংকল্প। ব্যর্থ হলো মায়ের অনুনয়। যন্ত্রতন্ত্র সমস্ত বেঁধে ছেদে নিয়ে চলে এলুম জঙ্গলে। এইবার আমার দেশব্যাপী কীর্তি সম্ভাবনার ভাবী দিগন্তে হঠাৎ যে একটুকু গল্প ফুটে উঠল, তাতে আলেয়ার চেহারাও আছে, আরও আছে শুকতারার। নিচের পাথরকে প্রশ্ন করে মাটির সন্ধানে বেড়াচ্ছিলুম বনে বনে। পলাশ ফুলের রাঙা রঙের মাতলামিতে তখন বিভোর আকাশ। শাল গাছে ধরেছে মঞ্জুরি, মৌমাছি ঘুরে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে। ব্যবসাদাররা জৌ সংগ্রহে লেগে গিয়েছে। কুলের পাতা থেকে জমা করছে তসরের রেশমের গুটি। সাঁওতালরা কুড়োচ্ছে পাকা মহুয়া ফুল। ঝিরঝির শব্দে হালকা নাচের ওড়না ঘুরিয়ে চলেছিল একটি ছিপছিপে নদী। আমি তার নাম দিয়েছিলুম তনিকা। এটা কারখানা ঘর নয়, কলেজ ক্লাস নয়, সেই সুখতন্দ্রায় আবিল প্রদেশের রাজ্য, যেখানে একলা মন পেলে প্রকৃতি মায়াবিনী তার উপরেও রং রেজিনির কাজ করে, যেমন সে করে সূর্যাস্তের পটে। মনটাতে একটু আবেশের ঘোর লেগেছিল। মন্থর হয়ে এসেছিল কাজের চাল। নিজের উপরে বিরক্ত হয়েছিলুম। ভিতর থেকে জোর লাগাচ্ছিলুম দাঁড়ে। মনে ভাবছিলুম, ট্রপিক্যাল আবহাওয়ার মাকড়সার জালে জড়িয়ে পড়লুম বুঝি। শয়তানি ট্রপিক্স এদেশে জন্মকাল থেকে হাত পাখার হাওয়ায় হাড়ের মন্ত্র চালাচ্ছে আমাদের রক্তে। এড়াতে হবে তার সিক্ত জাদু। বেলা পড়ে এলো। এক জায়গায় মাঝখানে চর ফেলে দুভাগে চলে গিয়েছে নদী। সেই বালুর দ্বীপে স্তব্ধ হয়ে বসে আছে বকের দল। দিন বসানে রোজ এই দৃশ্যটি ইঙ্গিত করতো আমার কাজের বাঁক ফিরিয়ে দিতে। ঝুলিতে মাটি পাথরের নমুনা নিয়ে ফিরে চলছিলুম আমার বাংলো ঘরে। সেখানে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে যাব। অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে দিনের যে একটা পোড়ো জমির মতো ফালতো অংশ আছে, একলা মানুষের পক্ষে সেইটে কাটিয়ে চলা শক্ত, বিশেষত নির্জন বনে। তাই আমি ওই সময়টা রেখেছি পরখ করার কাজে। ডাইনামোতে বিজলি বাতি জ্বালাই, কেমিক্যাল নিয়ে, মাইক্রোস্কোপ নিয়ে, নিক্তি নিয়ে বসি। এক একদিন রাত দুপুর পেরিয়ে যায়। আজ আমার সন্ধানে এক জায়গায় ম্যাঙ্গানিজের লক্ষণ যেন ধরা পড়েছিল, তাই দ্রুত উৎসাহে চলেছিলুম। কাকগুলো মাথার উপর দিয়ে গেরুয়া রঙের আকাশে কা কা শব্দে চলেছিল বাসায়। এমন সময় হঠাৎ বাধা পড়ল আমার কাজে ফেরায়। 5টি শাল গাছের বুহ ছিল বনের পথে একটা ঢিবির উপরে। সেই বেষ্টনীর মধ্যে কেউ বসে থাকলে কেবল একটিমাত্র ফাঁকের মধ্যে দিয়ে তাকে দেখা যায়। হঠাৎ চোখ এড়িয়ে যাবারই কথা। সেদিন মেঘের মধ্যে আশ্চর্য একটা দীপ্তি ফেটে পড়েছিল। বনে সেই ফাঁকটাতে ছায়ার ভিতরে রাঙা আলো যেন দিগঙ্গনার গাঁট ছেঁড়া সোনার মুঠোর মতো ছড়িয়ে পড়েছে। ঠিক সেই আলোর পথে বসে আছে মেয়েটি। গাছের গুঁড়িতে হেলান দিয়ে পা দুটি বুকের কাছে গুটিয়ে এক মনে লিখছে একটি ডায়েরির খাতা নিয়ে।
এক মুহূর্তে আমার কাছে প্রকাশ পেল একটি অপূর্ব বিস্ময়। জীবনে এরকম দুইবার ঘটে। পূর্ণিমার বান ডেকে আসার মতো বক্ষতটে ধাক্কা দিতে লাগলো জোয়ারের ঢেউ। গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে চেয়ে রইলুম। একটি আশ্চর্য ছবি চিহ্নিত হতে লাগলো মনের চিরস্মরণীয়াগারে। আমার বিস্তৃত অভিজ্ঞতার পথে অনেক অপ্রত্যাশিত মনোহরের দরজায় ঠেকেছে মন। পাশ কাটিয়ে চলে গেছি। আজ মনে হলো জীবনের একটা কোনো চরমের সংস্পর্শে এসে পৌঁছলুম। এমন করে ভাবা, এমন করে বলা আমার একেবারে অভ্যস্ত নয়। যে আঘাতে মানুষের নিজের অজানা একটা অপূর্ব স্বরূপ ছিটকিনি খুলে অবারিত হয়, সেই আঘাত আমাকে লাগলো কি করে? বরাবর জানি আমি পাহাড়ের মতো খটখটে নিরেট, ভিতর থেকে উছলে পড়ল ঝর্ণা। একটা কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু মানুষের সঙ্গে সবচেয়ে বড় আলাপের প্রথম কথাটি কি হতে পারে তাই ভেবে পাইনি। সে হচ্ছে খ্রিস্টীয় পুরাণের প্রথম সৃষ্টির বাণী, আলো জাগুক, অব্যক্ত হয়ে যাক ব্যক্ত। একসময় মনে হলো মেয়েটি ওর আসল নাম পরে জেনেছি, কিন্তু সেটা ব্যবহার করব না। ওকে নাম দিলুম অচিরা। মানে কি? মানে এই, যার প্রকাশ হতে বিলম্ব হলো না, বিদ্যুতের মতো রইল ওই নাম। মুখ দেখে মনে হলো অচিরা জানতে পেরেছে কে একজন আড়ালে দাঁড়িয়ে আছে। উপস্থিতির একটা নীরব ধ্বনি আছে বুঝি। লেখা বন্ধ করেছে, অথচ উঠতে পারছে না। পলায়নটা পাছে বড্ড বেশি স্পষ্ট হয়। একবার ভাবলুম, বলি, মাপ করুন। কি মাপ করা? কি অপরাধ? কি বলবো তাকে? একটু তফাতে গিয়ে বিলিতি বিঁটে কোদাল নিয়ে মাটিতে খোঁচা মারবার ভান করলুম। ঝুলিতে একটা কি পুড়লুম, সেটা অত্যন্ত বাজে। তারপরে ঝুঁকে পড়ে মাটিতে বিজ্ঞানীর দৃষ্টি চালনা করতে করতে চলে এলুম। কিন্তু নিশ্চয় মনে জানি, যাকে ভোলাবার চেষ্টা করেছিলুম তিনি ভোলেননি। মুগ্ধ পুরুষ চিত্তের দুর্বলতার আরও অনেক প্রমাণ তিনি আরও অনেকবার পেয়েছেন, তাতে সন্দেহ নেই। আশা করলুম আমার বেলায় এটা তিনি মনে মনে উপভোগ করেছেন। এর চেয়ে বেড়া আর অল্প একটু যদি ডিঙোতুম তাহলে তাহলে কি হতো? কি জানি। রাখতেন না রাগের ভান করতেন? অত্যন্ত চঞ্চল মন নিয়ে চলেছি আমার বাংলো ঘরের পথে। এমন সময় আমার চোখে পড়ল 2 টুকরায় ছিন্ন করা একখানা চিঠির খাম। এটাকে জিওলজিক্যাল নমুনা বলে না, তবু তুলে দেখলুম। নামটা ভবতোষ মজুমদার, ICS, ঠিকানা ছাপড়া, মেয়েলি হাতে লেখা, টিকিট লাগানো আছে। তাতে ডাকঘরের ছাপ নেই, যেন কুমারীর দ্বিধা। আমার বিজ্ঞানী বুদ্ধি স্পষ্ট বুঝতে পারলুম, এই ছেঁড়া চিঠির খামের মধ্যে একটা ট্র্যাজেডির ক্ষতচিহ্ন আছে। পৃথিবীর ছেঁড়া স্তর থেকে তার বিপ্লবের ইতিহাস বের করা আমাদের কাজ। সেই আমার সন্ধানপটু হাত এই ছেঁড়া খামের রহস্য আবিষ্কার করতে সংকল্প করলে। ইতিমধ্যে ভাবছি নিজের অন্তঃকরণের রহস্য অভূতপূর্ব। এক একটা বিশেষ অবস্থার সংস্পর্শে তার ভাবখানা কি যে একটা নতুন আকারে দানা বেঁধে দেখা দেয়, এবারে তার পরিচয়ে বিস্মিত হয়েছি। এতদিন যে মনটা নানা কঠিন অধ্যবসায় নিয়ে শহরে শহরে জীবনের লক্ষ্য সন্ধানে ঘুরছে, তাকে স্পষ্ট করে চিনেছিলুম। ভেবেছিলুম সেই আমার সত্যিকার স্বভাব। তার আচরণের ধ্রুবত্ব সম্বন্ধে আমি হলপ করতে পারতুম, কিন্তু তার মধ্যে বুদ্ধি শাসনের বহির্ভূত যে একটা মূঢ় লুকিয়েছিল, তাকে এই প্রথম দেখা গেল। ধরা পড়ে গেল আরণ্যক, যে যুক্তি মানে না, যে মোহ মানে। বনের একটা মায়া আছে, গাছপালার নিঃশব্দ চক্রান্ত, আদিম প্রাণের মন্ত্রধ্বনি। দিনে দুপুরে ঝাঁ ঝাঁ করে তার উদাত্ত সুর, রাতে দুপুরে মন্ত্র গম্ভীর ধ্বনি গুঞ্জন করতে থাকে জীব চেতনায়। আদিম প্রাণীর গূঢ় প্রেরণায় বুদ্ধিকে দেয় আবিষ্ট করে।
জিওলজির চর্চার মধ্যেই ভিতরে ভিতরে এই আরণ্যক মায়ার কাজ চলছিল। খুঁজছিলুম রেডিয়ামের কণা, যদি কৃপণ পাথরের মুঠির মধ্য থেকে বের করা যায়। দেখতে পেলুম অচিরাকে কুসুমিত শাল গাছের ছায়ালোকের বন্ধনে। এর পূর্বে বাঙালি মেয়েকে দেখেছি, সন্দেহ নেই, কিন্তু সব কিছু থেকে স্বতন্ত্রভাবে এমন একান্ত করে তাকে দেখবার সুযোগ পাইনি। এখানে তার শ্যামল দেহের কোমলতায় বনের লতা পাতা আপন ভাষা যোগ করে দিল। বিদেশিনীর উপসিত অনেক দেখেছি, যথোচিত ভালোও লেগেছে, কিন্তু বাঙালি মেয়ে এই যেন প্রথম দেখলুম। ঠিক যে জায়গায় তাকে সম্পূর্ণ দেখা যেতে পারে, এই নিভৃত বনের মধ্যে সে নানা পরিচিত অপরিচিত বাস্তবের সঙ্গে জড়িয়ে মিশিয়ে নেই। দেখে মনে হয় না সে বেনি দুলিয়ে ডায়োসিসনে পড়তে যায়, কিংবা বেথুন কলেজের ডিগ্রিধারিণী, কিংবা বালিগঞ্জের টেনিস পার্টিতে উচ্চ কলহাস্যে চা পরিবেশন করে। অনেক দিন আগে ছেলেবেলায় হরু ঠাকুর কিংবা রাম বসুর যে গান শুনে তারপরে ভুলে গিয়েছিলুম, যে গান আজ রেডিওতে বাজে না, গ্রামোফোনে পাড়া মুখরিত করে না। জানি না কেন মনে হলো সেই গানের সহজ রাগিনীতে ওই বাঙালি মেয়েটির রূপের ভূমিকা। মনে রইল সই মনের বেদনা। এই গানের সুরে যে একটি করুণ ছবি আছে, সে আজ রূপ নিয়ে আমার চোখে স্পষ্ট ফুটে উঠল। এও সম্ভব, কোন প্রবল ভূমিকম্পে পৃথিবীর যে তলায় লুকোনো আগ্নেয় সামগ্রী উপড়ে উঠে পড়ে, জিওলজি শাস্ত্রে তা পড়েছি। নিজের মধ্যে দেখলুম সেই নিচের তলার অন্ধকারের তপ্ত বিগলিত জিনিসকে হঠাৎ উপরের আলোতে। কঠোর বিজ্ঞানী নবীন মাধবের অটল অন্তঃস্তরে এই ওলট পালট আমি কোনো দিন আশা করিনি। বুঝতে পারছি, যখন আমি রোজ বিকেলবেলায় এই পথ দিয়ে আমার কাজে ফিরেছি, ও আমাকে দেখেছে। অন্যমনস্ক আমি ওকে দেখিনি। বিলেতে যাবার পর থেকে নিজের চেহারার উপর একটা গর্ব জন্মেছে। ও হাউ হ্যান্ডসাম! এই প্রশস্তি কানাকানিতে আমার অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিলেত ফেরত আমার কোনো কোনো বন্ধুর কাছে শুনেছি বাঙালি মেয়ের রুচি আলাদা। তারা মোলায়েম মেয়েলিরূপী পুরুষের রূপে খোঁজে। চলিত কথা হচ্ছে কার্তিকের মতো চেহারা। বাঙালি কার্তিক আর যাই হোক, কোনো পুরুষের দেব সেনাপতি নয়। প্যারিসে একজন বান্ধবীর মুখে শুনেছি বিলিতি সাদা রঙের অভাব। ওরিয়েন্টালের দেহে গরম আকাশ যে রং এঁকে দেয়, সে সত্যিকার রং, সে ছায়ার রং। ওই রঙই আমাদের ভালো লাগে। এ কথাটা বঙ্গোপসাগরের ধারে বোধহয় খাটে না। এতদিন এসব আলোচনা আমার মনেই ওঠেনি। কয়েকদিন ধরে আমাকে ভাবিয়েছে। রোদে পোড়া আমার রং, লম্বা আমার প্রাণসার দেহ, শক্ত আমার বাহু, দ্রুত আমার গতি। শুনেছি দৃষ্টি আমার তীক্ষ্ণ, নাক চিবুক কপাল নিয়ে সুস্পষ্ট জোরালো আমার চেহারা। এপস্টাইন পাথরে আমার মূর্তি গড়তে চেয়েছিল, সময় দিতে পারিনি। কিন্তু বাঙালিকে আমি মায়ের খোকা বলেই জানি, আর মায়েরা তাদের কোলের ধনকে মোমে গড়া পুতুলের মতো দেখতেই ভালোবাসে। এসব কথা মনের মধ্যে ঘুলিয়ে উঠে আমাকে রাগিয়ে তুলছিল। আগে ভাগেই কল্পনায় ঝগড়া করছিলুম অচিরার সঙ্গে। বলছিলুম, তুমি যাকে বলো সুন্দর, সে বিসর্জনের দেবতা। তোমাদের স্তব যদি বা পায়, সে টেঁকে না বেশি দিন। বলছিলুম, আমি বড় বড় দেশের স্বয়ম্বর সভার মালা উপেক্ষা করে এসেছি, আর তুমি আমাকে উপেক্ষা করবে? গায়ে পড়ে এই বানানো ঝগড়া এমনি ছেলে মানুষই যে একদিন হেসে উঠেছি আপন উষ্মায়। এদিকে বিজ্ঞানীর যুক্তি কাজ করছে ভিতরে ভিতরে। মনকে জানাই, এটাও একটা মস্ত কথা। আমার যাতায়াতের পথের ধারে ও বসে থাকে। একান্ত নিভৃতই যদি ওর প্রার্থনীয় হতো, তাহলে ঠাঁই বদল করত। প্রথম প্রথম আমি ওকে আড়ে আড়ে দেখেছি, যেন দেখিনি এই ভান করে। ইদানিং মাঝে মাঝে স্পষ্ট চোখাচোখি হয়েছে। যতদূর আমার বিশ্বাস, সেটাকে চার চোখের অপঘাত বলে ওর মনে হয়নি।
এর চেয়েও বিশেষ একটা পরীক্ষা হয়ে গেছে। এর আগে দিনের বেলায় মাটি পাথরের কাজ সঙ্গ করে দিনের শেষে ওই পঞ্চবটির পথ দিয়ে একবার মাত্র যেতেম বাসার দিকে। সম্প্রতি যাতায়াতের পুনরাবৃত্তি হতে আরম্ভ হয়েছে। এই ঘটনাটা যে জিওলজি সম্পর্কিত নয় সে কথা বোঝবার মতো বয়স হয়েছে অচিরার। আমারও সাহস ক্রমশ বেড়ে চলল যখন দেখলুম এই সুস্পষ্ট ভাবের আভাসেও তরুণীকে স্থানচ্যুত করতে পারল না। একদিন হঠাৎ পিছন ফিরে দেখেছি অচিরা আমার তিরোগমনের দিকে চেয়ে আছে। আমি ফিরতেই তাড়াতাড়ি ডায়েরির দিকে চোখ নামিয়ে নিয়েছে। সন্দেহ হলো ওর ডায়েরির লেখার ধারায় আগেকার মতো বেগ নেই। আমার বিজ্ঞানী বুদ্ধিতে মনোরহস্যের আলোচনা জেগে উঠল। বুঝেছি সে কোনো এক পুরুষের জন্য তপস্যার ব্রত নিয়েছে, নাম তার ভবতোষ। সে ছাপড়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেটই করছে বিলেত থেকে ফিরে এসেই। তার পূর্বে দেশে থাকতে এদের দুজনের প্রণয় ছিল গভীর। কাজ নেবার মুখেই একটা আকস্মিক বিপ্লব ঘটেছে। ব্যাপারটা কি খবর নিতে হবে। শক্ত হলো না, কেননা পাটনা বিশ্ববিদ্যালয়ে আমার ক্যামব্রিজের সতীর্থ আছে বঙ্কিম। ডাকে চিঠি লিখে পাঠালুম। বেহাল সিভিল সার্ভিসে আছে ভবতোষ। কন্যাকর্তাদের মহলে জনশ্রুতি শোনা যায় লোকটি সৎপাত্র। আমার কোনো বন্ধু আমাকে তার মেয়ের জন্যে ওই লোকটিকে প্রজাপতিক ফাঁদে ফেলতে সাহায্য করতে অনুরোধ করেছেন। রাস্তা পরিষ্কার আছে কি না আদ্যন্ত খবর নিয়ে তুমি যদি আমাকে জানাও কৃতজ্ঞ হব। লোকটির মতিগতি কীরকম তাও জানতে চাই। উত্তর এলো রাস্তা বন্ধ। আর মতিগতি সম্বন্ধে এখনো যদি কৌতূহল বাকি থাকে তবে শোনো। কলেজে পড়বার সময় আমি ছাত্র ছিলুম ডাক্তার অনিল কুমার সরকারের অ্যালফাবেটের অনেকগুলি অক্ষর জোড়া তাঁর নাম। যেমন তার অসাধারণ পাণ্ডিত্য তেমনি ছেলে মানুষের মতো তার সরলতা। একমাত্র সংসারের আলো তার নাতনিটিকে যদি দেখো তাহলে মনে হবে সাধনায় খুশি হয়ে সরস্বতী কেবল যে আবির্ভূত হয়েছেন তার বুদ্ধি লোকে তা নয়, রূপ নিয়ে এসেছেন তার কোলে। ওই শয়তান ভবতোষ ঢুকল ওর স্বর্গলোকে। বুদ্ধি তার তীক্ষ্ণ, বচন তার অনর্গল। প্রথমে ভুললেন অধ্যাপক, তারপরে ভুলল তার নাতনি। ওদের অসহ্য অন্তরঙ্গতা দেখে আমাদের হাত নিষ্পিস করত। কিছু বলবার পথ ছিল না। বিবাহ সম্বন্ধ পাকাপাকি স্থির হয়ে গিয়েছিল। কেবল অপেক্ষা ছিল বিলেত গিয়ে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়ে আসার। তার পাথেও আর খরচ জুগিয়েছেন অধ্যাপক। লোকটার সর্দির ধাত ছিল। বধির ভগবানের কাছে আমার দুবেলা প্রার্থনা করেছি বিবাহের পূর্বে লোকটা যেন নিউমোনিয়া হয়ে মরে, কিন্তু মরেনি, পাশ করেছে। করেই ইন্ডিয়া গভর্নমেন্টের উচ্চপদস্থ একজন মুরব্বীর মেয়েকে বিয়ে করেছে। লজ্জায় ক্ষোভে নিজের কাজ ছেড়ে দিয়ে মর্মাহত মেয়েটিকে নিয়ে অধ্যাপক কোথায় যে অন্তর্ধান করেছেন তার খবর রেখে যাননি। চিঠিখানা পড়লুম, দৃঢ় সংকল্প করলুম এই মেয়েটিকে তার লজ্জা থেকে, অপসাদ থেকে উদ্ধার করব। ইতিমধ্যে অচিরার সঙ্গে কোনো রকম করে একটা কথা আরম্ভ করবার জন্যে মন ছটফট করতে লাগলো। যদি বিজ্ঞানী না হয়ে হতুম সাহিত্য রসিক, কিংবা বাঙাল না হয়ে যদি হতুম পশ্চিমবঙ্গের আধুনিক, তাহলে নিশ্চয়ই মুখে কথা বাধ্য না। কিন্তু বাঙালি মেয়েকে ভয় করি, চিনি নে বলে বোধ হয় একটা ধারণা ছিল। হিন্দু নারী অজানা পরপুরুষের মাত্রে ভয় করে, একান্তই অনধিগম্য তারা। খামোকা কথা কইতে যাই যদি, তাহলে ওর রক্তে লাগবে অসুচিতা। সংস্কার জিনিসটা এমনি অন্ধ। এখানে কাজে যোগ দেবার পূর্বে কিছুদিন তো কলকাতায় কাটিয়ে এসেছি। আত্মীয় বন্ধু মহলে দেখে এলুম। সিনেমা মঞ্চ পথবর্তিনী রং মাখানো বাঙালি মেয়ে, যারা জাত বান্ধবী তাদের থাক তাদের কথা। কিন্তু অচিরার কোনো পরিচয় না পেয়েই মনে হলো ও আরেক জাতের, একালের বাইরে আছে দাঁড়িয়ে নির্মল আত্মমর্যাদায়, স্পর্শভীরু মেয়ে। মনে মনে কেবলই ভাবছি
প্রথম একটি কথা শুরু করব কি করে? এই সময়ে কাছাকাছি দুই একটা ডাকাতি হয়ে গিয়েছিল। মনে হলো এই উপলক্ষে অচিরাকে বলি, রাজাকে বলে আপনার জন্যে পাহারার বন্দোবস্ত করে দিই। ইংরেজ মেয়ে হলে হয়তো এই গায়ে পড়া আনুকূল্যকে স্পর্ধা বলেই মনে করত, মাথা বাঁকিয়ে বলতো। সে ভাবনা আমার, কিন্তু এই বাঙালির মেয়ে যে কিভাবে কথাটা নেবে আমার সে অভিজ্ঞতা নেই। দীর্ঘকাল বাংলার বাইরে থেকে আমার মনের অভ্যাস অনেকখানি জড়িয়ে গেছে বিলিতি সংস্কারে। দিনের আলো প্রায় শেষ হয়ে এসেছে। এইবার অচিরার ঘরে ফেরবার সময়, কিংবা ওর দাদামশাই এসে ওকে বেড়াতে নিয়ে যাবেন। এমন সময় একজন হিন্দুস্থানি গুয়ার এসে অচিরার হাত থেকে হঠাৎ তার ব্যাগ আর ডায়েরিটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছিল। আমি সেই মুহূর্তেই বনের আড়াল থেকে বেরিয়ে এসে বললুম, কোনো ভয় নেই আপনার। এই বলে ছুটে সেই লোকটার ঘাড়ের উপর গিয়ে ঝাঁপিয়ে পড়তেই সে ব্যাগ আর খাতা ফেলে দৌড় মারলে। আমি লুঠের ধন নিয়ে এসে অচিরাকে দিলুম। অচিরা বললে, ভাগ্যিস আপনি। আমি বললুম, আমার কথা বলবেন না। ভাগ্যিস ও লোকটা এসেছিল। তার মানে ওর সাহায্যে আপনার সঙ্গে প্রথম কথাটা হয়ে গেল। এতদিন কিছুতেই ভেবে পাচ্ছিলুম না যে কি বলি। কিন্তু ও যে ডাকাত। হ্যাঁ, না, ও ডাকাত নয়, ও আমার বরকন্দাজ। অচিরা মুখে তার খয়েরি রঙের আঁচল তুলে ধরে খিলখিল করে হেসে উঠল। কি মিষ্টি তার ধ্বনি, যেন ঝর্ণার স্রোতে নুড়ির সুরওয়ালা শব্দ। হাসি থামতেই বললে, কিন্তু সত্যি হলে খুব মজা হতো। মজা হতো কার পক্ষে? যাকে নিয়ে ডাকাতি তার পক্ষে। এই রকম যে একটা গল্প পড়েছি। তারপরে উদ্ধারকর্তার কি হতো? তাকে বাড়ি নিয়ে গিয়ে চা খাইয়ে দিতুম। আর এই ফাঁকি উদ্ধারকর্তার কি হবে? তার তো আর কিছুতে দরকার নেই। সে তো আলাপ করবার প্রথম কথাটা চেয়েছিল, পেয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কথা। গণিতের সংখ্যাগুলো হঠাৎ ফুরোবে না তো? কেন ফুরোবে? আচ্ছা, আপনি হলে আমাকে প্রথম কথা কি বলতেন? আমি হলে বলতুম, রাস্তায় ঘাটে কতকগুলো নুড়ি কুড়িয়ে কুড়িয়ে কি ছেলে মানুষই করছেন? আপনার কি বয়স হয়নি? কেন বলেননি? ভয় করেছিল। ভয়? আমাকে ভয়? আপনি যে বড় লোক, দাদুর কাছে শুনেছি। তিনি যে আপনার লেখা প্রবন্ধ বিলিতি কাগজে পড়েছিলেন। তিনি যা পড়েন আমাকে বোঝাতে চেষ্টা করেন। এটাও করেছিলেন? হ্যাঁ, করেছিলেন, কিন্তু ল্যাটিন নামের পাহারার ঘটা দেখে জোড়হাত করে বলেছিলুম, দাদু এটা থাক, বরঞ্চ তোমার কোয়ান্টাম থিওরির বইখানা নিয়ে আসি। সেটা বুঝি আপনি বুঝতে পারেন? কিছুমাত্র না, কিন্তু দাদুর একটা বদ্ধ সংস্কার আছে, সবাই সব কিছুই বুঝতে পারে। তার সে বিশ্বাস ভাঙতে আমার ভালো লাগে না। তার আরেকটা আশ্চর্য ধারণা আছে, মেয়েদের সহজ বুদ্ধি পুরুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ। তাই ভয়ে ভয়ে আছি। এইবার নিশ্চয়ই টাইম স্পেসের জোর মেলানো সম্বন্ধের ব্যাখ্যা আমাকে শুনতে হবে। আসল কথা, মেয়েদের উপর তার করুণার অন্ত নেই। দিদিমা যখন বেঁচে ছিলেন, বড় বড় কথা পাড়ালেই তিনি মুখ বন্ধ করে দিতেন। তাই মেয়েদের তীক্ষ্ণ বুদ্ধি যে কত দূর যেতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ দিদিমার কাছ থেকে পাননি। আমি ওকে হতাশ করতে পারবো না। অনেক শুনেছি, বুঝিনি, আরও অনেক শুনবো আর বুঝবো না। অচিরার দুই চোখ কৌতুকে স্নেহে জল জল ছলছল করে উঠল। ইচ্ছে করছিল স্নিগ্ধ কণ্ঠের এই আলাপ শীঘ্র যেন শেষ হয়ে না যায়। দিনের আলো ম্লান হয়ে এলো। সন্ধ্যার প্রথম তারা জ্বলে উঠেছে শালবনের মাথার উপরে। সাঁওতাল মেয়েরা জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ঘরে। দূর থেকে শোনা যাচ্ছে তাদের গান। এমন সময় বাইরে থেকে ডাক এলো, দিদি কোথায় তুমি? অন্ধকার হয়ে এলো যে। আজকাল সময় ভালো না। ভালো তো নয়ই দাদু, তাই একজন রক্ষাকর্তা নিযুক্ত করেছি। অধ্যাপক আসতেই তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলুম। তিনি শশব্যস্ত হয়ে উঠলেন। পরিচয় দিলুম, আমার নাম নীলমাধব সেনগুপ্ত। বৃদ্ধের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, বলেন কি, আপনি ডাক্তার সেনগুপ্ত? আপনি তো ছেলে মানুষ। আমি বললুম, নিতান্ত ছেলে মানুষ,
আমার বয়স 36-এর বেশি নয়। আবার অচিরার সেই কলমধুর কণ্ঠের হাসি। আমার মনে যেন দুনো লঙের ঝংকারে সেতার বাজিয়ে দিলে। বললে, দাদুর কাছে পৃথিবীর সবাই ছেলে মানুষ, আর দাদু হচ্ছে সকল ছেলে মানুষের আগরওয়ালা। অধ্যাপক বললেন, আগরওয়ালা একটা নতুন শব্দ বাংলায় আমদানি করলে? কোথা থেকে জোটালে? সেই যে তোমার ভালোবাসার মারোয়ারি ছাত্র কুন্দনলাল আগরওয়ালা আমাকে দিনে এত বোতলে করে আমের চাটনি এনে দিত। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আগরওয়ালা কথাটার মানে কি। সে বলেছিল পায়োনিয়ার। অধ্যাপক বললেন, ডাক্তার সেনগুপ্ত, আপনার সঙ্গে আলাপ হলো যদি আমাদের ওখানে যেতে হবে তো? কিচ্ছু বলতে হবে না দাদু, যাবার জন্য লাফালাফি করছেন। আমার কাছে শুনেছেন দেশকালের একজোট তত্ত্ব নিয়ে তুমি ব্যাখ্যা করবে আইনস্টাইনের কাঁধে চড়ে। মনে মনে বললুম, সর্বনাশ, কি দুষ্টুমি। অধ্যাপক অত্যন্ত উৎসাহিত হয়ে বললেন, আপনার বুঝি টাইম স্পেসের? আমি ব্যস্ত হয়ে বলে উঠলুম, কিছু বুঝি না টাইম স্পেসের। আমাকে বোঝাতে গেলে আপনার সময় নষ্ট হবে মাত্র। বৃদ্ধ ব্যগ্র হয়ে বলে উঠলেন, সময়? এখানে সময়ের অভাব কোথায়? আচ্ছা, এক কাজ করুন না, আজকে না হয় আমাদের ওখানে আহার করবেন, কি বলেন? আমি লাফ দিয়ে বলতে যাচ্ছিলুম, এক্ষুনি। অচিরা বলে উঠল, দাদু, সাধে তোমাকে বলি ছেলে মানুষ, যখন তখন নেমন্তন্ন করে তুমি আমাকে মুশকিলে ফেলো। এই দণ্ডকারণ্যে ফিরপির দোকান পাবো কোথায়? ওরা তো বিলেতের ডিনার খাইয়ে জাতের সর্বগ্রাসী মানুষ। কেন, তোমার নাতনির বদনাম করবে? অন্তত ভেটকি মাছ আর ভেড়ার ব্যবস্থা করতে হবে তো। আচ্ছা আচ্ছা, তাহলে কবে আপনার সুবিধে হবে বলুন? সুবিধে আমার কালই হতে পারবে, কিন্তু অচিরা দেবীকে বিপন্ন করতে চাইনি। ঘোর জঙ্গলে, পাহাড়ে, গুহাগহ্বরে আমাকে ভ্রমণে যেতে হয়। সঙ্গে রাখি থলে ভরে চিঁড়ে, ছড়া কয়েক কলা, বিলিতি বেগুন, কাঁচা ছোলার শাক, চিনে বাদামও কখনো থাকে। আমি সঙ্গে নিয়ে আসবো ফলারের আয়োজন। অচিরা দেবী দই দিয়ে সহস্তে মেখে আমাকে খাওয়াবেন। এতে যদি রাজি থাকেন তাহলে কোনো কথা থাকবে না। দাদু, বিশ্বাস করো না এসব লোককে। তুমি বাংলা মাসিকে লিখেছিলে বাঙালির খাদ্যে ভিটামিনের অভাব, সে উনি পড়েছেন, তাই কেবল তোমাকে খুশি করবার জন্যে চিড়েকলার ফর্দ তোমাকে শোনালেন। আমি ভাবলুম মুশকিলে ফেললে। বাংলা কাগজে ডাক্তারের লেখা ভিটামিনের তত্ত্ব পড়া কোনো কালে আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু কবুল করি কি করে? বিশেষত উনি যখন উৎফুল্ল হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন সেটা পড়েছেন নাকি। আমি বললুম, পড়ি বা না পড়ি তাতে কিছু যায় আসে না। আসল কথা উনি নিশ্চয়ই জানেন কাল যদি ওকে খাওয়াই তাহলে ওর পাতে পশু পক্ষী স্থাবর জঙ্গম কিছুই বাদ পড়বে না। সেই জন্যে অত নিশ্চিন্ত মনে বিলিতি বেগুনের নাম কীর্তন করলেন। ওর শরীরটার দিকে দেখো না, যে শুধু সাকান্নে গড়া বলে কেউ সন্দেহ করতে পারে। দাদু, তুমি সবাইকেই অত্যন্ত বেশি বিশ্বাস করো, এমনকি আমাকেও। সেই জন্যে ঠাট্টা করে তোমাকে কিছু বলতে সাহস করিনি। বলতে বলতে ধীরে ধীরে আমরা ওদের বাড়ির দিকে চলেছি। এমন সময় হঠাৎ অচিরা বলে উঠল, এইবার আপনি ফিরে যান বাসায়। কেন? আমি ভেবেছিলুম আপনাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসব। ঘর এলোমেলো হয়ে আছে, আপনি বলবেন বাঙালি মেয়েরা সব অগোছালো। কাল এমন করে সাজিয়ে রাখবো যে মেম সাহেবের কথা মনে পড়বে। অধ্যাপক বললেন, আপনি কিছু মনে করবেন না ডক্টর সেনগুপ্ত, ওজি বেশি কথা করছে, কিন্তু ওর স্বভাব অমনটা নয়। এখানে বড় নির্জন বলে ও জুড়ে রাখে আমার মনকে অনর্গল কথা কয়ে, সেটাই ওর অভ্যেস হয়ে গেছে। ও যখন চুপ করে থাকে তখনই আমার ঘরটা যেন ছমছম করতে থাকে, আমার মনটাও। ও জানে সে কথা। আমার ভয় করে পাছে ওকে কেউ ভুল বোঝে। বুড়োর গলা জড়িয়ে ধরে অচিরা বললে, বুঝুক না দাদু, অত্যন্ত অনিন্দনীয় হতে চাইনি, সেটা অত্যন্ত আনইন্টারেস্টিং। অধ্যাপক সগর্বে বলে উঠলেন, জানেন সেনগুপ্ত, আমার দিদি কিন্তু কথা কইতে জানে, অমন কাউকে দেখিনি।
তুমি আমার মতো কাউকে দেখোনি দাদু? আমিও কাউকে দেখিনি তোমার মতো। আমি বললুম, আচার্যদেব যাবার আগে আমাকে কিন্তু একটা কথা দিতে হবে। আচ্ছা বেশ, আপনি যতবার আমাকে আপনি বলেন আমি মনে মনে ততবার জিভ কাটতে থাকি। আমাকে তুমি যদি বলেন তাহলে সেটাতেই যথার্থ আপনার স্নেহে সম্মান পাবো। এ বাড়িতে আমাকে তুমি শ্রেণীতে তুলে দিতে আপনার নাতনিও সাহায্য করবেন। সর্বনাশ, আমি সামান্য নাতনি, হঠাৎ অত উঁচুতে নাগাল পাবো না। আপনি বড় লোক। আমি বলি আর কিছুদিন যাক, যদি ভুলতে পারি আপনার ডিগ্রিধারী রূপ তাহলে সবই সম্ভব হবে। কিন্তু দাদুর কথা স্বতন্ত্র, এখনই শুরু করো। দাদু বলো তো, তুমি কাল খেতে এসো। যদি দিদি মাছের ঝোলে নুন বেশি দিয়ে ফেলে তাহলে ভালো মানুষের মতো সহ্য করো। বলো, বাহ কি চমৎকার, পাতে আরও একটু দিতে হবে। অধ্যাপক সস্নেহে আমার কাঁধে হাত দিয়ে বললেন, ভাই, আর কিছুকাল আগে যদি আমার দিদিকে দেখতে তাহলে বুঝতে পারতে আসলেও লাজুক। সেই জন্যে ও যখন আলাপ করা কর্তব্য মনে করে তখন জোর করতে গিয়ে কথা বেশি হয়ে পড়ে। দেখেছেন ডক্টর সেনগুপ্ত, দাদু আমাকে কীরকম মধুর করে শাসন করেন, যেন ইক্ষুদণ্ড দিয়ে। অনায়াসে বলতে পারতেন, তুমি বড় মুখরা, তোমার প্রগলভতা অত্যন্ত অসহ্য। আপনি কিন্তু আমাকে ডিফেন্ড করবেন। কি বলবেন বলুন না। আপনার মুখের সামনে বলবো না, বেশি কঠোর হবে। আপনি জানেন আমার মনের কথা। তাহলে থাক, এখন বাড়ি যান। একটা কথা বাকি আছে, কাল আপনাদের ওখানে যে নেমন্তন্ন সে আমার নতুন নামকরণের। কাল থেকে নবীন মাধব নাম থেকে লোপ পাবে ডাক্তার সেনগুপ্ত। সূর্যের কাছে আনাগোনা করতে গিয়ে ধূমকেতুর যেমন লেজটা যায় উড়ে, মুন্ডটা থাকে বাকি, তাহলে নামকর্তন বলুন। নামকরণ বলছেন কেন? আচ্ছা তাই সই। এইখানে শেষ হলো আমার প্রথম দিন, বড়দিন। বার্ধক্যের কি প্রশান্ত সৌন্দর্য, কি সৌম্য মূর্তি, চোখ দুটি যেন আশীর্বাদ করছে। হাতে একটি পালিশ করা লাঠি, গলায় শুভ্র পাট করা চাদর, ধুতি যত্নে কোচানো, গায়ে তসরের জামা, মাথায় শুভ্র চুল বিরল হয়ে এসেছে কিন্তু পরিপাটি করে আঁচড়ানো। স্পষ্ট বোঝা যায় এর সাজসজ্জায়, এর দিনযাত্রায় নাতনির হাতের শিল্পকার্য। নিজে অতি লালনের অত্যাচার সহ্য করেন, সে কেবল এই মেয়েটিকে খুশি রাখবার জন্যে। আমার বৈজ্ঞানিক খবরকে ছাড়িয়ে উঠল এদের খবর নেওয়া। অধ্যাপকের নাম ব্যবহার করব অনিল কুমার সরকার। গত জেনারেশনের কেমব্রিজ ইউনিভার্সিটির পিএইচডি দলের একজন। মাস কয়েক আগে একটি ঔপনাগরিক কলেজের অধ্যক্ষতা ত্যাগ করে এখানকার স্টেটের একটা পরিত্যক্ত ডাকবাংলো ভাড়া নিয়ে নিজের খরচে সেটা বাসযোগ্য করেছেন। এইটা হলো ইতিহাসের খসড়া। বাকিটুকু বঙ্কিমের চিঠি থেকে মিলিয়ে নেওয়া যেতে পারে। আমার গল্পের আদি পর্ব শেষ হয়ে গেল। ছোট গল্পের আদি ও অন্তে বেশি ব্যবধান থাকে না। জিনিসটাকে ফলিয়ে বলবার লোভ করব না, ওর স্বভাব নষ্ট করতে চাই না। অচিরার সঙ্গে স্পষ্ট কথা বলার যুগ এলো সংক্ষেপেই। সেদিন চড়িভাতি হয়েছিল তনিকা নদীর তীরে। অধ্যাপক ছেলে মানুষের মতন হঠাৎ আমাকে জিজ্ঞাসা করে বসলেন, নবীন, তোমার কি বিবাহ হয়েছে? প্রশ্নটা এতই সুস্পষ্ট ভাবব্যঞ্জক যে আর কেউ হলে ওটা চেপে যেত। আমি উত্তর করলুম, না, এখনো তো হয়নি। অচিরার কাছে কোনো কথাই এড়ায় না। সে বলল, দাদু, ওই এখনো শব্দটা সংশয়গ্রস্ত কন্যাকর্তাদের মনকে সান্ত্বনা দেবার জন্যে। ওর কোনো যথার্থ মানে নেই। একেবারে মানে যে নেই এ কথা নিশ্চিত স্থির করলেন কি করে? এটা গণিতের প্রবলেম, তাও হাইয়ার ম্যাথামেটিক্স বললে যা বোঝায় তা নয়। পূর্বেই শোনা গেছে আপনি 36 বছরের ছেলে মানুষ। হিসেব করে দেখলুম এর মধ্যে আপনার মা অন্তত 5-7 বার আপনাকে বলেছেন, বাবা ঘরে বউ আনতে চাই। আপনি বলেছেন, তার আগে চাই লোহার সিন্দুকে টাকা আনতে। মা চোখের জল মুছে চুপ করে রইলেন। তারপরে ইতিমধ্যে আপনার আর সব হয়েছে, কেবল ফাঁসি ছিল বাকি।
শেষকালে এখানকার রাজ সরকারে যখন মোটা মাইনের পদ জুটল, মা আবার বললেন, বাবা এবার বিয়ে করতে হবে, আমার আর কদিন বা সময় আছে। আপনি বললেন, আমার জীবন আর আমার সায়েন্স এক, সে আমি দেশকে উৎসর্গ করব, আমি কোনোদিন বিয়ে করব না। হতাশ হয়ে আবার তিনি চোখের জল মুছে বসে আছেন। আপনার 36 বছর বয়সের গণিত ফল গণনা করতে আমার গণনায় ভুল হয়েছে কিনা বলুন, সত্যি করে বলুন। এ মেয়ের সঙ্গে অনবধানে কথা কওয়া বিপজ্জনক। কিছুদিন আগেই একটা ব্যাপার ঘটেছিল। প্রসঙ্গক্রমে অচিরা আমাকে বলেছিল, আমাদের দেশে মেয়েদের আপনারা পান সংসারের সঙ্গিনী রূপে। সংসারে যাদের দরকার নেই, এদেশের মেয়েরাও তাদের কাছে অনাবশ্যক। কিন্তু বিলেতে যারা বিজ্ঞানে তপস্বী, তাদের তো উপযুক্ত তপস্বিনী জোটে। যেমন ছিল অধ্যাপক কুরির সহধর্মিণী মাডাম কুরি, সেরকম কোনো মেয়ে আপনি সে দেশে থাকতে পাননি। মনে পড়ে গেল ক্যাথরিনের কথা। একসঙ্গে কাজ করেছি লন্ডনে থাকতে, এমনকি আমার একটা রিসার্চের বইয়ে আমার নামের সঙ্গে তার নামও জড়িত ছিল। মানতে হলো কথাটা। অচিরা বললে, তাকে আপনি বিয়ে করলেন না কেন? তিনি কি রাজি ছিলেন না? আবার মানতে হলো, হ্যাঁ, প্রস্তাব তার দিক থেকেই উঠেছিল। তবে আমার কাজ যে ভারতবর্ষের, শুধু সে তো বিজ্ঞানের নয়, অর্থাৎ ভালোবাসার সফলতা। আপনার মতো সাধকের কামনার জিনিস নয়। মেয়েদের জীবনের চরম লক্ষ্য ব্যক্তিগত, আপনাদের নৈর্ব্যক্তিক। এর জবাবটা হঠাৎ মুখে এলো না। আমাকে চুপ করে থাকতে দেখে অচিরা বললে, বাংলা সাহিত্য আপনি বোধহয় পড়েন না। কচ দেবযানী বলে একটা কবিতা আছে, তাতে ওই কথাই আছে। মেয়েদের ব্রত হচ্ছে পুরুষকে বাঁধা, আর পুরুষদের ব্রত সে বাঁধন কাটিয়ে অমর লোকের রাস্তা বানানো। কচ বেরিয়ে পড়েছিল দেবযানীর অনুরোধ এড়িয়ে, আপনি কাটিয়ে এসেছেন মায়ের অনুনয়। একই কথা। মেয়ে পুরুষের এই চিরকালের দ্বন্দ্বে আপনি জয়ী হয়েছেন। জয় হোক আপনার পৌরুষের। কাঁদুক মেয়েরা, সে কান্না আপনারা নিন পূজার নৈবেদ্য। দেবতার উদ্দেশ্যে আসে নৈবেদ্য, কিন্তু দেবতা থাকেন নিরাসক্ত। অধ্যাপক এই আলোচনার মূল লক্ষ্য কিছুই বুঝলেন না। সগর্বে বললেন, দিদির মুখে গভীর সত্য কেমন বিনা চেষ্টায় প্রকাশ পায়। বাইরের লোকে শুনলে মনে করবে তার কেবলই ভয়। বাইরের লোক তার নাতনিকে ঠিক বুঝতে পারবে না। অচিরা বললে, বাইরের লোকে মেয়েদের জ্যাঠামি সইতে পারে না, তাদের কথা তুমি ভেবো না, তুমি আমাকে ঠিক বুঝলেই হলো। অচিরা খুব বড় কথাও বলে থাকে হাসির ছলে, কিন্তু আজ সে কি গম্ভীর। আমার একটা কথা আন্দাজে মনে হলো। ভবতোষকে বুঝিয়েছিল যে সে যে ভারত সরকারের উচ্চ গগনের জ্যোতির্লোক থেকে বধূ এনেছে, তার লক্ষ্য খুব উচ্চ এবং নিঃস্বার্থ। ব্রিটিশ রাষ্ট্র শাসনের ভাণ্ডার হতেই সে শক্তি সংগ্রহ করতে পারবে দেশের কাজে লাগাতে। এত সহজ নয় অচিরাকে ছলনা করা। সে যে ভোলেনি তার প্রমাণ রয়ে গেছে সেই দ্বিখণ্ডিত চিঠির খামটা থেকেই। অচিরা আবার বললে, দেবযানী কচকে কি অভিসম্পাদ দিয়েছিল জানেন নবীনবাবু? না। বলেছিল, তোমার জ্ঞান সাধনার ধন তুমি নিজে ব্যবহার করতে পারবে না, অন্যকে দান করতে পারবে না। আমার কাছে কথাটা আশ্চর্য বোধ হয়। যদি এই অভিসম্পাদ আজ দিত কেউ ইউরোপকে, তাহলে সে বেঁচে যেত। বিশ্বের জিনিসকে নিজের জিনিসের মতো ব্যবহার করেই ওরা লোভের তাড়ায় মরছে। সত্যি কিনা বলো দাদু? খুব সত্যি। কিন্তু আশ্চর্য এই, এত কথা তুমি কি করে ভাবলে? নিজ গুণে একটুও নয়, ঠিক এই রকম কথা তোমার কাছে অনেকবার শুনেছি। তোমার একটা মহৎ গুণ আছে, ভোলানাথ তুমি। কখন কি বলো সমস্ত ভুলে যাও। চোরাই মালের উপর নিজের ছাপ লাগিয়ে দিতে ভয় থাকে না। আমি বললুম, চুরিবিদ্যা বড় বিদ্যা, বিদ্যায় বল, রাষ্ট্রেই বল, বড় বড় সম্রাট, বড় বড় চোর। আসল কথা তারাই ছিঁচকে চোর ছাপ মারবার পূর্বেই যারা ধরা পড়ে। অচিরা বললে, ওর কত ছাত্র ওর মুখের কথা খাতায় টুকে নিয়ে বই লিখে নাম করেছে। উনি তাদের লেখা পড়ে আশ্চর্য হয়ে প্রশংসা করেন, জানতেই পারেন না নিজের প্রশংসা নিজেই করছেন। আমার ভাগ্যে এই প্রশংসা প্রায়ই জোটে। নবীনবাবুকে জিজ্ঞাসা করলেই
উনি কবুল করবেন। আমার অরিজিনালিটির কথা খাতায় লিখতে শুরু করেছেন, যে খাতায় তাম্রপ্রস্তর যুগের নোট রাখেন। মনে আছে দাদু, অনেক দিনের কথা, যখন কলেজে ছিলে, আমাকে ক চ দেবযানীর কবিতা শুনিয়েছিলে। সেই দিন থেকে আমি পুরুষের উচ্চ গৌরব মনে মনে মেনেছি, কখনো মুখে স্বীকার করিনি। কিন্তু দিদি, আমার কোনো কথায় আমি মেয়েদের গৌরবের লাঘব করিনি। তুমি করবে? তুমি যে মেয়েদের অন্ধভক্ত। তোমার মুখের স্তব গান শুনে মনে মনে হাসি। মেয়েরা নির্লজ্জ হয়ে সব মেনে নেয়। সস্তায় প্রশংসা আত্মসাৎ করা ওদের অভ্যেস হয়ে গেছে। সেদিন এই যে কথাবার্তা হয়ে গেল, এ নেহাত হাস্যালাপ নয়। এর মধ্যে ছিল যুদ্ধের সূচনা। অচিরার স্বভাবের দুটো দিক ছিল, আর তার ছিল দুটো আশ্রয়। এক ছিল তাদের নিজেদের বাড়ি, আর ছিল সেই পঞ্চবটী। ওর সঙ্গে যখন আমার বেশ সহজ সম্বন্ধ হয়ে এসেছে, তখন স্থির করেছিলুম ওই পঞ্চবটির নিভৃতে হাসি কৌতুকের ছলে আমার জীবনের সত্য সংকটের কথা কোনো রকম করে তুলব এবং নিষ্পত্তির দিকে নিয়ে যাব। কিন্তু ওখানে পথ বন্ধ। আমাদের পরিচয়ের প্রথম দিনে প্রথম কথা যেমন মুখে আসছিল না, তেমনি এখানে যে অচিরা আছে তার কাছে প্রথম কথা নেই। মোকাবিলায় ওর চরম মনের কথায় পৌঁছবার কোনো উপায় খুঁজে পাইনি। ওর ঘরের কাছে ওর সহাস্য মুখরতা রোধ করে দেয় আমার তরফের এক পা অগ্রগতি, আর ওর নিভৃত বনচ্ছায়ায় আমার সমস্ত চাঞ্চল্য ঠেকিয়ে রেখেছে নির্বাক নিঃশব্দতায়। কোনো দিন ওদের ওখানে চায়ের নিমন্ত্রণ সভার একটা কোনো সীমানায় মন খোলবার সুযোগ পাওয়া যায়। অচিরা বুঝতে পারে আমি বিপদমণ্ডলীর কাছাকাছি আসছি। সেদিনই ওর বাক্যবান বর্ষণের অবিরলতা অস্বাভাবিক বেড়ে ওঠে। একটুও ফাঁক পাইনি, আর আবহাওয়াও হয়ে ওঠে প্রতিকূল। আমার মনে হয়েছে অত্যন্ত অশান্ত। কাজের বাধা এমনি ঘটছে যে আমি লজ্জা পাচ্ছি মনে মনে। সদরে বাজেটের মিটিংয়ে আমার রিসার্চ বিভাগে আরও কিছু টাকা মঞ্জুর করে নেবার প্রস্তাব আছে। তারই সমর্থক রিপোর্ট অর্ধেকের বেশি লেখা হয়নি। ইতিমধ্যে ক্রোচের এস্থেটিক্স সম্বন্ধে আলোচনা রোজ কিছুদিন ধরে শুনে আসছি। বিষয়টা সম্পূর্ণ আমার উপলব্ধির এবং উপভোগের বাইরে, সে কথা অচিরা নিশ্চিত জানে। দাদুকে উৎসাহিত করে আর মনে মনে হাসে। সম্প্রতি চলছে বিহেভিয়ার সম্বন্ধে যত বিরুদ্ধ যুক্তি তার ব্যাখ্যা। এই তত্ত্বালোচনার শোচনীয়তা হচ্ছে এই যে অচিরা এই সময়টাতে ছুটি নিয়ে বাগানের কাজে চলে যায় বলে এসব তর্ক পূর্বেই শুনেছি। আমি বোকার মতো বসে থাকি, মাঝে মাঝে দরজার দিকে তাকাই। একটা সুবিধে এই যে অধ্যাপক জিজ্ঞাসা করেন না তর্কের কোনো একটা দুরূহ গ্রন্থি বুঝতে পারছি কিনা। তার মনে হয় সমস্তই জলের মতো বোঝা যায়। কিন্তু আর তো চলবে না, কোনো ছিদ্রে আসল কথাটা পারতেই হবে। পিকনিকের এক অবকাশে অধ্যাপক যখন পুরো মন্দিরের সিঁড়িটাতে বসে নব্য কেমিস্ট্রির নতুন আমদানির বই পড়ছিলেন, বেঁটে আবলুস গাছের ঝোপের মধ্যে বসে অচিরা হঠাৎ আমাকে বললে, এই চিরকালের বনের মধ্যে যে একটা অন্ধ প্রাণের শক্তি আছে, ক্রমেই তাকে আমার ভয় করছে। আমি বললুম, আশ্চর্য, ঠিক এই রকমের কথা সেদিন আমি আমার ডায়েরিতে লিখেছি। অচিরা বলে চলল, পুরনো ইমারতের কোনো একটা ফাটলে লুকিয়ে লুকিয়ে অশ্বত্থের একটা অঙ্কুর ওঠে, তারপরে শিকড়ে শিকড়ে জড়িয়ে ধরে তার সর্বনাশ করে। এও তেমনি। দাদুর সঙ্গে এই কথাটাই হচ্ছিল। দাদু বলছিলেন, লোকালয় থেকে বহুদিন একান্ত দূরে থাকলে মানব চিত্ত প্রকৃতির প্রভাবে দুর্বল হতে থাকে, প্রবল হয়ে ওঠে আদিম প্রাণ প্রকৃতির প্রভাব। আমি বললুম, এরকম অবস্থায় কি করা যায়? তিনি বললেন, মানুষের চিত্তকে আমরা তো সঙ্গে করে আনতে পারি, ভিড়ের চেয়ে নির্জনে তাকে বরঞ্চ বেশি করে পাই। এই দেখো না আমার বইগুলি। দাদুর পক্ষে বলা সহজ, কিন্তু সবাইকে ওষুধ খাটে না এক রকমের। আপনি কি বলেন? আমি বললুম, আচ্ছা বলবো। আমার কথাটা ঠিক মতো বুঝে দেখবেন। আমার মতো এই যে এইরকম জায়গায় এমন একজন মানুষের সঙ্গ সমস্ত অন্তর বাহিরে পাওয়া চাই, যার প্রভাব মানব প্রকৃতিকে সম্পূর্ণ করে রাখতে পারে। যতক্ষণ না পাই ততক্ষণ অন্ধ শক্তির কাছে কেবলই হার ঘটতে থাকবে।
আপনি যদি সাধারণ মেয়েদের মতো হতেন তাহলে আপনার কাছে সত্য কথা শেষ পর্যন্ত স্পষ্ট করে বলতে মুখে বাধ্য। অচিরা বললে, বলুন, আপনি দ্বিধা করবেন না। বললুম, আমি সায়েন্টিস্ট, যেটা বলতে যাচ্ছি সেটা ইম্পার্সোনালভাবে বলবো। আপনি একদিন ভবতোষকে অত্যন্ত ভালোবেসেছিলেন, আজও কি আপনি তাকে তেমনি ভালোবাসেন? আচ্ছা, মনে করুন বাসিনে, আমি আপনার মনকে সরিয়ে এনেছি। তা হতে পারে, কিন্তু একলা আপনি নন, বনের ভিতরকার এই ভীষণ অন্ধ শক্তি। সেই জন্য আমি এই সরে আসাকে শ্রদ্ধা করি নে, লজ্জা পাই। কেন করেন না? দীর্ঘকালের প্রয়াসে মানুষ চিত্ত শক্তিতে নিজের আদর্শকে গড়ে তোলে, প্রাণশক্তির অন্ধতা তাকে ভাঙে। আপনার দিকে আমার যে ভালোবাসা, সেই অন্ধশক্তির আক্রমণে। ভালোবাসাকে আপনি এমন করে গঞ্জনা দিচ্ছেন নারী হয়ে। নারী বলেই দিচ্ছি। ভালোবাসার আদর্শ আমাদের পূজার জিনিস, তাকেই বলে সতীত্ব। সতীত্ব একটা আদর্শ। এই জিনিসটা বনের প্রকৃতির নয়, মানবীর। এই নির্জনে এতদিন সে আদর্শকে আমি পূজা করছিলুম, সকল আঘাত সকল বঞ্চনা সত্ত্বেও। তাকে রক্ষা করতে না পারলে আমার সুচিতা থাকে না। আপনি শ্রদ্ধা করতে পারেন ভবতোষকে? না। তার কাছে যেতে পারেন? না। কিন্তু সে আমার সেই জীবনের প্রথম ভালোবাসা এক নয়। এখন আমার কাছে সেই ভালোবাসা ইম্পার্সোনাল, কোনো আধারের দরকার নেই। ভালো বুঝতে পারছি না। আপনি বুঝতে পারবেন না। আপনাদের সম্পদ জ্ঞানের। উচ্চতম শিখরে সে জ্ঞান ইম্পার্সোনাল। মেয়েদের সম্পদ হৃদয়ের। যদি তার সব হারায়, যা কিছু বাহ্যিক, যা দেখা যায়, ছোঁয়া যায়, ভোগ করা যায়, তবু বাকি থাকে তার সেই ভালোবাসার আদর্শ, যা অবাং মনসগোচর, অর্থাৎ ইম্পার্সোনাল। আমি বললুম, দেখুন, তর্ক করবার সময় আর নেই। এখানকার কাগজে বোধহয় দেখে থাকবেন আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট লিখেছেন, এখান থেকে আরও কিছু দূরে সন্ধানের কাজ আরম্ভ করতে হবে। কিন্তু কেন গেলেন না? আপনার কাছ থেকে? আমার কাছ থেকে শেষ কথাটা শুনতে চান? প্রথম কথাটা পূর্বেই আদায় করা হয়েছে। হ্যাঁ, তা ঠিক। তাহলে কথাটা পরিষ্কার করে বলি। আমার ওই পঞ্চবটির মধ্যে বসে আপনার অগোচরে কিছুকাল আপনাকে দেখেছি। সমস্ত দিন পরিশ্রম করেছেন, মানেননি প্রখর রৌদ্রের তাপ, কোনো দরকার হয়নি কারো সঙ্গের। এক একদিন মনে হয়েছে হতাশ হয়ে গেছেন, যেটা পাবেন নিশ্চিত করেছিলেন সেটা পাননি। কিন্তু তার পরদিন থেকেই আবার অক্লান্ত মনে খোঁড়াখুড়ি চলেছে। বলিষ্ঠ দেহকে বাহন করে বলিষ্ঠ মনের যেন জয়যাত্রা চলছে। এমনতর বিজ্ঞানের তপস্বী আমি আর কখনো দেখিনি। দূর থেকে ভক্তি করেছি, এখন বুঝি না। বলি, শুনুন। আমার সঙ্গে আপনার পরিচয় যতই এগিয়ে চলল ততই দুর্বল হলো সেই সাধনা। নানা তুচ্ছ উপলক্ষে কাজে বাধা পড়তে লাগলো। তখন ভয় হলো, নিজেকে, এই নারীকে। ছি ছি, কি পরাজয়ের বিষ এনেছি আমার মধ্যে। এই তো আপনার দিকের কথা। এখন আমার কথাটা বলি। আমারও একটা সাধনা ছিল, সেও তপস্যা। তাতে আমার জীবনকে পবিত্র করবে, উজ্জ্বল করবে, এ আমি নিশ্চয়ই জানতুম। দেখলুম ক্রমেই পিছিয়ে যাচ্ছি। যে চাঞ্চল্য আমাকে পেয়ে বসেছিল তার প্রেরণা এই ছায়াচ্ছন্ন বনের নিঃশ্বাসের ভিতর থেকে, সে আদিম প্রাণের শক্তির। মাঝে মাঝে এখানকার রাক্ষসী রাত্রির দ্বারা আবিষ্ট হয়ে মনে হয়েছে, একদিন আমার দাদুর কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে পারে বুঝি এমন প্রবৃত্তি রাক্ষস আছে। তার বিষ হাত দিনে দিনে আমার দিকে এগিয়ে আসছে। তখনই বিছানা ফেলে ছুটে গিয়ে ঝর্ণার মধ্যে ঝাঁপিয়ে পড়ে আমি স্নান করেছি। এই কথা বলতে বলতে অচিরা ডাক দিলে, দাদু। অধ্যাপক তার পড়া ফেলে রেখে কাছে এসে মধুর স্নেহে বললেন, কি দিদি? তুমি সেদিন বলেছিলে না, মানুষের সত্য তার তপস্যার ভিতর দিয়ে অভিব্যক্তি হয়ে উঠেছে। তার অভিব্যক্তি বায়োলজির নয়। হ্যাঁ, তাই তো আমি বলি, পৃথিবীতে বর্বর মানুষ জন্তুর পর্যায়ে। কেবলমাত্র তপস্যার ভিতর দিয়ে সে হয়েছে জ্ঞানী মানুষ। আরও তপস্যা সামনে আছে, আরও স্থূলত্ব বর্জন করতে হবে, তবে সে হবে দেবতা। পুরাণে দেবতার কল্পনা আছে, কিন্তু অতীতে দেবতা ছিলেন না। দেবতা আছেন ভবিষ্যতে।
মানুষের ইতিহাসের শেষ অধ্যায়ে। দাদু, এইবার তোমার আমার কথাটা চুকিয়ে দিই। কদিন থেকে মনের মধ্যে তোলপাড় করছে। আমি উঠে পড়ে বললুম, তাহলে আমি যাই? না, আপনি বসুন। দাদু, তোমার সেই কলেজের যে অধ্যক্ষ পদ তোমার ছিল, সেটা আবার খালি হয়েছে। সেক্রেটারি খুব অনুনয় করে তোমাকে লিখেছেন সেই পদ ফিরে নিতে। তুমি আমাকে সব চিঠি দেখাও, কেবল এই চিঠিটাই দেখাওনি। তাতেই তোমার দুরভিসন্ধি সন্দেহ করে ওই চিঠিটা চুরি করে দেখেছি। আমারই অন্যায় হয়েছিল। কিচ্ছু অন্যায় হয়নি। আমি তোমাকে টেনে এনেছি তোমার আসন থেকে। আমরা কেবল নামিয়ে আনতেই আছি। কি বলছো দিদি? সত্যি কথাই বলছি। বিশ্বজগৎ না থাকলে বিধাতার হাত খালি হয়, ছাত্র না থাকলে তোমার তেমনি। সত্যি কথা বলো, বরাবর স্কুল মাস্টারি করেছি কিনা? তাই তুমি আবার স্কুল মাস্টার? তুমি বর্ন টিচার, তুমি আচার্য। তোমার জ্ঞানের সাধনা নিজের জন্যে নয়, অন্যকে দানের জন্যে। দেখেননি নবীনবাবু, মাথায় একটা আইডিয়া এলে আমাকে নিয়ে পড়েন। দয়া মায়া থাকে না, বারো না বুঝতে পারি নে। নইলে আপনাকে নিয়ে বসেন, সে আরও শোচনীয় হয়ে ওঠে। আপনার মন যে কোন দিকে বুঝতেই পারেন না, ভাবেন বিশুদ্ধ জ্ঞানের দিকে। দাদু, ছাত্র তোমার নিতান্তই চাই, কিন্তু বাছাই করে নিতে ভুলো না যেন। অধ্যাপক বললেন, ছাত্রই তো শিক্ষককে বাছাই করে, গরজ তো তারই। আচ্ছা, সে কথা পরে হবে। সম্প্রতি আমার চৈতন্য হয়েছে, যিনি শিক্ষক তাকে গ্রন্থকীট করে তুলছি। এমনি করে তপস্যা ভাঙি নিজের অন্ধ গরজে। সে কাজ তোমাকে নিতে হবে, এখনই যেতে হবে সেখানে ফিরে। অধ্যাপক হতবুদ্ধির মতো অচিরার মুখের দিকে চেয়ে রইলেন। অচিরা বললে, ও বুঝেছি, তুমি ভাবছো আমার কি গতি হবে? আমার গতি তুমি। ভোলানাথ, আমাকে যদি তোমার পছন্দ না হয়, তাহলে দিদিমা দি সেকেন্ডের আমদানি করতে হবে। তোমার লাইব্রেরি বেচে তার গয়না বানিয়ে দেবে। আমি দেব লম্বা দৌড়। অত্যন্ত অহংকার না বাড়লে এ কথা তোমাকে মানতেই হবে। আমাকে না হলে একদিনও তোমার চলে না। আমার অনুপস্থিতিতে 15ই আশ্বিনকে 15ই অক্টোবর বলে তোমার ধারণা হয়। যেদিন বাড়িতে তোমার সহযোগী অধ্যাপকের নিমন্ত্রণ, সেই দিনই লাইব্রেরি ঘরে দরজা বন্ধ করে নিদারুণ একটা ইকুয়েশন কষতে লেগে যাও। গাড়িতে চড়ে ড্রাইভারকে যে ঠিকানা দাও, সে ঠিকানায় আজও বাড়ি তৈরি হয়নি। নবীনবাবু মনে করছেন আমি উত্তুক্তি করছি। আমি বললুম, একেবারেই না, কিছুদিন তো ওকে দেখছি, তার থেকেই অসন্দিগ্ধ বুঝেছি আপনি যা বলছেন তা খাঁটি সত্য। আজ এত অলক্ষণে কথা তোমার মুখ দিয়ে বেরোচ্ছে কেন জানো নবীন? এই রকম যা তা বলবার উপসর্গ ওর সম্প্রতি দেখা দিয়েছে। সব লক্ষণ শান্ত হয়ে যাবে। তুমি চলো দেখি তোমার কাজে। নারী আবার ফিরে আসবে, থামবে প্রলাপ বকুনি। অধ্যাপক আমার দিকে চেয়ে বললেন, তোমার কি পরামর্শ নবীন? উনি পণ্ডিত মানুষ বলেই জিওলজিস্টের বুদ্ধির পরে তার এত শ্রদ্ধা। আমি একটুক্ষণ স্তব্ধ থেকে বললুম, অচিরা দেবীর চেয়ে সত্য পরামর্শ আপনাকে কেউ দিতে পারবে না। অচিরা উঠে দাঁড়িয়ে পা ছুঁয়ে আমাকে প্রণাম করলে। আমি সংকুচিত হয়ে পিছু হটে গেলুম। অচিরা বললে, সংকোচ করবেন না, আপনার তুলনায় আমি কেউ নই। সে কথাটা একদিন স্পষ্ট হবে। এইখানেই শেষ বিদায় নিলুম। যাবার আগে আর কিন্তু দেখা হবে না। অধ্যাপক আশ্চর্য হয়ে বললেন, সে কি কথা দিদি? দাদু, তুমি অনেক কিছু জানো, কিন্তু অনেক কিছু সম্বন্ধে তোমার চেয়ে আমার বুদ্ধি অনেক বেশি। সবিনয়ে এই কথাটা স্বীকার করে নিও। আমি পদধূলি নিয়ে প্রণাম করলুম অধ্যাপককে। তিনি আমাকে বুকে আলিঙ্গন করে ধরে বললেন, আমি জানি সামনে তোমার কীর্তির পথ প্রশস্ত। এইখানে আমার ছোট গল্প ফুরলো। তারপরেরকার কথা জিওলজিস্টের। বাড়ি ফিরে গিয়ে কাজের নোট এবং রেকর্ডগুলো আবার খুললুম। মনে হঠাৎ খুব একটা আনন্দ জাগলো। বুঝলুম একেই বলে মুক্তি। সন্ধ্যাবেলায় দিনের কাজ শেষ করে বারান্দায় এসে বোধ হলো খাঁচা থেকে বেরিয়ে এসেছে পাখি,
কিন্তু পায়ে আছে এক টুকরো শিকল, নড়তে চড়তে সেটা বাজে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।